আবারও বিতর্কে বোলপুরের ওই স্কুলই এবারে সাংবাদিক ঢোকাতে তারা নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আগে স্কুল ইউনিফর্ম না পরায় পোশাক খুলে শাস্তি দেওয়া হয় এবং তারপরে বেসরকারি স্কুলের ভূমিকাতে নিন্দার ঝড় সমস্ত মহলে। খবর সম্প্রচারের পরে ক্ষোভ গিয়ে পড়ে তাদের সংবাদ মাধ্যমের ওপর এবং সাংবাদিকদের স্কুলে ঢোকাতে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ ঝোলানো হয়। ইন্দ্রজিৎ রুদ্র রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, ঠিক কি কারণে এবারে সাংবাদিকদের ওপরে এভাবে ফরমান জারি করলেন তারা, যে সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারবে না, কোনো খবর করতে পারবে না? যা ঘটনা ঘটেছিল সেটা তো সামনে আসার পর যেহেতু সবাই নিন্দার ঝড়ের মুখে তাদের পড়তে হয়েছে, সে কারণে এরকম একটা পদক্ষেপ। দেখো, একেবারেই তাই। আজ সকালে যখন গার্জেনরা বা আমরা যখন স্কুলের সামনে যে মূল গেটের সামনে যাই এবং সেই মূল গেটের সামনে গিয়ে দেখা যায় যে একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যে কোনো মিডিয়া পার্সন বা কোনো সাংবাদিক যেন ভেতরে না ঢোকে, এবং সেই নোটিশে লেখাও এমনকি লেখাও রয়েছে যে যাতে যে সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করি অর্থাৎ ক্যামেরা বা লোগো এইসব দেখে নাকি বাচ্চারা ভয় পাচ্ছে, সেই জন্য নাকি ক্লাস চলাকালীন বা স্কুল চলাকালীন যেন আমরা ভেতরে প্রবেশ না করি। এই নতুন ফরমান নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে কেন বাচ্চারা কি ক্যামেরা বা বুম থেকে ভয় পাচ্ছে, না অন্য কোনো আরো বড় ঘটনা রয়েছে স্কুলের পেছনে যেটিকে চাপার জন্য সম্পূর্ণভাবে সাংবাদিকদেরকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। তাছাড়াও বেশ কয়েকজন গার্জেনকে আজকে ডেকে স্কুলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যে সমস্ত গার্জেনরা আমাদের সঙ্গে কথা বলেছেন বা যে সমস্ত সংবাদ মাধ্যমে অনেক ছবি দেখানো হয়েছে সেই সমস্ত গার্জেনদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আপনাদের বাচ্চারা এখানেই পড়বে, পরবর্তীকালে আমরা দেখে নেবো। এবং সেই সমস্ত গার্জেনরা এই মুহূর্তে শান্তিনিকেতন থানায় রয়েছেন, তারা সম্পূর্ণভাবে লিখিত অভিযোগ দায়ের করছেন এবং ডিএমকেও জেলা শাসককেও তারা লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ। হলদিয়ায় মাফ করবেন, যে খবর আমরা এর আগে আপনাদের তুলে ধরলাম বোলপুরের সেই স্কুলে প্রিন্সিপাল তিনি এবারে নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। সংবাদ মাধ্যমের কর্মীরা তারা ঢুকতে পারবেন না, কোনোভাবে সংবাদ মাধ্যমের কোনো কর্মী প্রবেশ করতে পারবেন না। এবং এর আগে যেটা আমরা দেখেছি ইতিমধ্যে নিন্দার ঝড় উঠে সব মহলে, যখন স্কুলে ইউনিফর্ম না পরে গিয়ে ছোট বাচ্চারা তারা ইউনিফর্ম পরে যায়নি, সে সময় তাদের লেগিংস খুলিয়ে গোটা স্কুলের সময়টুকু তাদের ক্লাস করানো হয়েছিল এবং তারা বাড়িতে গিয়ে গোটা বিষয়টি জানায় এবং অভিভাবকরাও দেখেন। তারপরে নিন্দার ঝড় সব মহলে, পরবর্তীতে ক্ষমাও চান প্রিন্সিপাল, কিন্তু তারপরে এই নতুন নিষেধাজ্ঞা যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না। খবর সম্প্রচারে ক্ষোভ সংবাদ মাধ্যমের ওপর, সাংবাদিকদের স্কুলে ঢোকায় নিষেধ জারি করা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। স্কুল থেকে ফোন এসছে যে মেয়ের একটু শরীর খারাপ, আপনি নিয়ে যান। এবার আমি নিতে এসেছিলাম স্কুলে, তখন প্রিন্সিপাল এগিয়ে এলো, তো বলছে এই দেখো তুমি যা করলে, হ্যাঁ তোমার তো এই যে পেপারে ছবি এসছে। সরাসরি আমাকে ওখানে স্কুলে আমাকে ওইভাবে বলা হয়েছে। এবার আমি ভয় পাচ্ছি যে আমার মেয়ের যদি ওই স্কুলে পড়ছে, তো ম্যাডাম সেটাই বলছে যে কালকে তো এলেন সব 4-5 জন, সব তো এলেন, বসলেন, কে দিলেন, চলে গেলেন। শুনলাম এক অভিভাবকের বক্তব্য, যদি ইতিমধ্যেই তারা থানাতে অভিযোগ দায়ের করেছেন এই নিয়ে। এই সংক্রান্ত আপডেট দিতে থাকবো। এর পাশাপাশি চোখ রাখছি পরের খবরে। হলদিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংঘর্ষ, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে গভীর রাত পর্যন্ত এলাকাবাসীর সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের ওপরে চড়াও হয় ছাত্রদের একাংশ। পুলিশকে লক্ষ্য করে ইট বোতল ছোঁড়া হয়। আহত 2 পুলিশ কর্মী সহ 10, বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে। সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? পুলিশ তো আটক করেছে বেশ কয়েকজনকে, পুলিশের কি বক্তব্য? পুলিশের মূল বক্তব্য যে বিশৃঙ্খল ভাবে, মানে একেবারে বলা যায় যে ছাত্রদের বিরুদ্ধেই অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে এবং ছাত্ররা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে রাত দুপুরে তাণ্ডব করেছিল এবং শুধু তাণ্ডব করাই নয়, একই সঙ্গে এলাকার মানুষদেরকে একেবারে মানে বলা যায় যে অকারণেই, এবার বিনা কারণেই কিন্তু মারধর করা হয়েছে কোয়েল। এবং এই মারধরের পরই কিন্তু খবর চলে যায় এলাকার মানুষদের কাছে। হাজারো মানুষ রাত 2-3টে পর্যন্ত কলেজের যে একেবারে বলে যে গেটের কাছে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা উত্তেজিত হয়ে পড়েন, তাদের যেমন সামাল দিতে হয়, অন্যদিকে এই বিক্ষোভ চলাকালীন কলেজের যারা বিরুদ্ধে অভিযোগ যে ছাত্রদের বিরুদ্ধে, তারা ইট বৃষ্টি করতে থাকে ভেতর থেকে এবং তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে কাঁচের বোতল ছুটতে থাকে কোয়েল। এবং পরিস্থিতি সামাল দিতে যেটা খবর পেয়েছি, রাতে রাবার বুলেট পর্যন্ত ছুটতে হয় পুলিশকে, কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুটতে হয়। সব মিলিয়ে যে পরিস্থিতি গতকাল রাতভর দেখা গেছে, আজ সকাল থেকে থমথমে পরিবেশ এবং চাপা উত্তেজনাও রয়েছে। এবং পুলিশ কিন্তু কয়েকজনকে ধরপাকড় করে ছাত্রদের মধ্যে কয়েকজনকে আটক করেছে এবং এখনো উত্তেজনা রয়েছে। ধন্যবাদ সুজিত। এটা ইচেদি কলেজে একটা গন্ডগোল হয়েছে রাতে, স্থানীয়
নিয়ে, তার জন্য আমরা বন্ধ রেখেছি। এবার আমাদের প্রশাসন এবং আমাদের এখানে স্থানীয় যারা পার্টি দায়িত্বে যারা আছে তারা বলছে যে বন্ধ রাখতে হবে, কেননা একটা ভয়ের ব্যাপার থাকে, তো যে কোনো মুহূর্তে গন্ডগোল আবার হতে পারে। 4 ইয়ার এবং ফার্স্ট ইয়ার ছেলেরা প্রতি বছর এরকম গন্ডগোল করে, তার জন্য কালকে হঠাৎ করে ওরা ড্রিঙ্কস করে স্থানীয় ছেলেরা যা ডিউটি যাচ্ছে বা কিছুজন চা পান করছিল তাদেরকে হঠাৎ করে প্রচণ্ড মারধর, অনেক টোটো ভেঙে দেয় এবং বাইকে আগুন ধরিয়ে দেয়। কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কোনো হয় না, কলেজ কর্তৃপক্ষের মদত আছে বলে এরকম ওরা সাহস পেয়ে এইসব করছে। আসে পরে খবরে, খানাখন্দে ভরা যশোর রোড। বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 35 নম্বর জাতীয় সড়ক। বারাসাত থেকে বনগা জাতীয় সড়কে এই দীর্ঘ পথের বেশিরভাগটাই ভাঙাচোরা। বর্ষার পর থেকেই বেহাল রাস্তা, এর ফলে প্রায় রোজই দুর্ঘটনা ঘটছে, বাড়ছে যানজটও। এমনকি এর ফলে মার খাচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্য। রাস্তা সংস্কারের জন্য বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি বলে দাবি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের। এখানে সামনে দুটো স্কুল আছে, স্কুলের বাচ্চারা যাতায়াত করতে তাদের খুব অসুবিধা হয়। এখানে এটা যেহেতু আমাদের জাতীয় সড়ক, তো এই রাস্তা দিয়ে যখন এই লরি যায়, বড় বড় গাড়ি ঘোড়াও যায়, তাদের খুব প্রবলেম হয়। কারণ এখানে রাস্তাটা ভীষণই খারাপ হয়, যে ধুলো ওঠে গাড়িগুলো যাওয়ার ফলে, সেই ধুলোগুলো আশেপাশে যতগুলো বাড়ি আছে বাড়িতে যায়, তাদের নানান রকম প্রবলেম হয়। পুজোর আগের থেকেই খারাপ রাস্তাটার অবস্থা একদমই খারাপ, মানে বিশেষ করে অ্যাক্সিডেন্টও বেড়েই চলেছে। আর এই রাস্তায় যা ধুলো, রাস্তার খোয়া কুড়োচ্ছি, সাইডে ফেলছি, হচ্ছে না। রাস্তার ধুলো জল দিচ্ছি, কিছু হচ্ছে না। এবং যেহেতু এটা একটা সীমান্তের জন্য এই রাস্তাটা এটা সড়ক, যেখানে প্রতিনিয়ত কয়েকশো ট্রাক এরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত এই রাস্তাকে ব্যবহার করে, সেখানে এখানকার যে পথ চলতি মানুষ বা পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ, তাদের এই ধুলো এবং খানাখন্দের জন্য তাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে। ইতিমধ্যে আমরা পঞ্চায়েতের তরফ থেকে এই জাতীয় সড়কের যেটা রয়েছে NHPWD, তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা এটা জানিয়েছি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, আমরা প্রশাসনিক স্তরে সর্বস্তরে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছে যে খুব দ্রুত তার কাজ শুরু হবে। অন্যদিকে বীরভূমে 14 নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হয়েছে। নিউজ 18 বাংলার খবরের পরই এই কাজ শুরু হয়। সিউড়ির মিনি স্টেল এলাকায় শুরু হয়েছে প্যাচওয়ার্কের কাজ। তবে নিত্যযাত্রীরা তারা প্যাচওয়ার্কে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, ভারী গাড়ি চললে আবারও বেহাল হবে জাতীয় সড়ক। বেহাল 14 নম্বর জাতীয় সড়ক। মুর্শিদাবাদের মোরগ্রাম থেকে খড়গপুর পর্যন্ত 14 নম্বর জাতীয় সড়কে যে অংশ বীরভূমের ওপর দিয়ে গিয়েছে তার অবস্থা শোচনীয়। কচুজোড় থেকে মল্লারপুর পর্যন্ত রাস্তায় পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে মাটি পাথর, চারিদিকে ধুলো উঠছে, কমছে দৃশ্যমানতা, বাড়ছে অসুখ। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারের পরই তৎপর হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই 14 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই রাজ্যপাল গিয়েছিলেন ফারাক্কার দিকে, আর তারপরেই সেই খবর দেখিয়েছিল নিউজ 18 বাংলা যে রাস্তার জাতীয় সড়কের কি অবস্থা, এবং আমাদের দেখানো খবরের পরেই কিন্তু নড়ে চড়ে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বুধবার 14 নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হলো। সিউড়ির মিনিস্ট্রিয়াল এলাকায় শুরু হয় প্যাচওয়ার্ক। এই কাজটা করা যাচ্ছে, রাস্তাটা খুব খারাপ হয়ে আছে, মানুষজনের অসুবিধা হচ্ছে, ধুলো উঠছে প্রচুর। তবে কাজ শুরু হলেও ভরসা পাচ্ছেন না স্থানীয়রা, সংশয় নিত্যযাত্রীরাও। তাদের অভিযোগ, ভারী গাড়ি গেলেই জোড়াতালির এই কাজ নষ্ট হয়ে যাবে। এখানে যা অবস্থা, যা গর্ত, তাতে এই যা কাজ হচ্ছে কিছুই নয়। একদিন ঠিক থাকবে, তারপর দিন মনে হয় সব গর্ত হয়ে যাবে ফের। আর যা ওভারলোডে গাড়ি চলে আমাদের রাস্তার উপর, এই কাজটা সেরকম সেই পরিস্থিতিতে কাজ হচ্ছে না। এই কাজ তো ক্ষণস্থায়ীভাবে হচ্ছে, কেবল ধুলোটাকে আটকানোর জন্য। এ তো আবার 2-1 দিন পরে তো বড় গাড়ি যখন যাবে আবার তো উঠে চলে যাবে, সেই পরিস্থিতি একই জায়গায় চলে আসবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ভারতমালা প্রকল্পে 14 নম্বর জাতীয় সড়ক 4 লেনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে কবে কাজ শুরু হবে ঠিক হয়নি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। সেবারে খবরে, খড়গপুরে ক্ষোভের মুখে ফিরে এলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে নিয়ে 3 নম্বর ওয়ার্ডে তিনি প্রচারে যান এবং দিলীপ ঘোষকে ঘিরেই এরপর বিক্ষোভ শুরু হয় বাসিন্দাদের। ক্ষোভের মুখে এলাকা ছাড়েন বিজেপি রাজ্য সভাপতি
আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, নির্দিষ্ট করে বিক্ষোভ থেকে কি দাবি দাওয়া তুললেন বিক্ষোভকারীরা, কি বলতে চাইলেন বিজেপি সভাপতিকে? দেখো কোয়েল, একমাত্র যে এইখানে মানুষরা যে দিলীপ ঘোষকে চেয়েছিল যে খড়গপুরের সার্বিক উন্নয়ন, কিন্তু এই 3 বছর বা 3.5 বছর যে বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ, তা নিয়ে কিন্তু খড়গপুরে কিছু করেননি। সেই নিয়ে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের মুখে আজ যখন সকালবেলা প্রার্থী প্রেমচাঁদ ঝাকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, তখন সত্তার চক একটি সংখ্যালঘুদের এলাকা আছে, সেখানে তারা যান এবং সেখানে সংখ্যালঘু মানুষদের কাছে যখন যাইতে চান যে আপনাদের কি দাবি দেওয়া আছে, তখনই এক মানুষ এসে তাকে ক্ষোভ জানায় যে আপনি 3.5 বছরে এখানে এই এলাকায় বিধায়ক ছিলেন, আমাদের খড়গপুরে কি হয়েছে আপনার কাছে আমরা জানতে চাইছি। তখন দিলীপ ঘোষ বলেন যে উনার যে ফান্ড থেকে যে কাজ হয়েছে তার সমস্ত যে তথ্য সেগুলোকে তুলে ধরা হয়েছে, আপনি সেগুলো দেখুন, আমরা অনেক কাজ করেছি। তখনই এলাকার মানুষ তার ক্ষোভের মুখে পড়তে হয় যে এনআরসিতে আপনি বলেছেন যে মুসলমানদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেবেন, তাহলে মুসলমানদের ভোট চাইতে এলেন কেন? এই ক্ষোভের পরে রীতিমতন যখন এলাকায় রীতিমতন আরো লোক জমায়েত শুরু করে, তখন দিলীপ ঘোষ সেই এলাকায় ছাড়তে বাধ্য হন। ধন্যবাদ শঙ্কর। ক্যানিং মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলছে তার পরিবার। রোগ নির্ণয়ে দেরির অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। 1 সপ্তাহ ধরে মহিলা জ্বরে আক্রান্ত ছিলেন, অবশেষে ক্যানিং মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয় এবং চিকিৎসাতে গাফিলতির অভিযোগ তুলছেন মহিলার পরিবারের সদস্যরা। 1 সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত ছিলেন এই মহিলা। রক্ত পরীক্ষা না হওয়াতে ক্ষোভ পরিবারের, এবং যদিও হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে 1 সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত ছিলেন, তারপরও কেন রক্ত পরীক্ষা করা হলো না, এ নিয়েই প্রশ্ন তুলছেন তার পরিবারের লোকেরা। চিকিৎসাতে গাফিলতির অভিযোগে মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের। অনুপ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, 1 সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত ছিলেন মহিলা, রক্ত পরীক্ষা করা হলো না কেন? মানে হাসপাতালের বিরুদ্ধে কি অভিযোগ তুলছেন পরিবারের লোকের এবং হাসপাতালের কর্তৃপক্ষের বা কি বক্তব্য? পরিবারের যে অভিযোগ করছে যে গত 6 দিন আগে হসপিটালে ভর্তি হয়েছিলেন করোনা, ভর্তি হওয়ার পর থেকে ক্যানিং এর তার ম্যালেরিয়ার এবং ডেঙ্গুর পরীক্ষা হয়েছে কিনা তার পরিবার জানতে পারেনি। পরিবার জানতে না পারার পরে তারা হসপিটালে জানালে চিকিৎসক তার সদুত্তর দিতে পারেননি। তারপরে সেখান থেকে আজকে সকালবেলা থেকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ যেটা করা হচ্ছে যে কি চিকিৎসা করলো এবং রক্ত পরীক্ষা দুটো করার পরেও তারা জানতে পারলো না কি কারণে মারা গেল। হসপিটালের কর্তৃপক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটে হার্ট অ্যাটাকের উল্লেখ করা হয়েছে, কিন্তু এই ঘটনায় তারা কোনো কথা বলতে চায়নি। এসবের কাছে জানতে চাওয়া হলে তিনি কথা বলতে চাননি, এমনই জানা যাচ্ছে। এবং আমরা সেখানে গেছিলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এসবেজকে, উনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না। ধন্যবাদ অনু। আর সেবারে কোচবিহারের খবরে, সেখানে গণপিটুনিতে মৃত 2 গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এবং তাতে মৃত্যু হয়েছে। কোচবিহারের কোতওয়ালির পুঁটিমারির এই ঘটনা। গাড়িতে গরু নিয়ে 2 ব্যক্তি যাচ্ছিলেন, গাড়ি আটকানো হয় এবং তারপর ওই 2 ব্যক্তিকে বেধড়ক মারধর করে আম জনতা। প্রবীর কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঘটনা ঠিক কি ঘটেছে, পুলিশ কি বলছে? দেখো কোয়েল, তোমাকে জানিয়ে রাখি যে বারংবার কোচবিহারে গণপিটুনির ঘটনা ঘটছে, বিশেষ করে কোচবিহারের দিনহাটাতেও গণপিটুনির ঘটনা ঘটেছে এবং তারপরেই পুলিশ কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারেও নামে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে গণপিটুনির ঘটনা কিন্তু ঘটছেই এবং কোচবিহার 1 ব্লকের কোতলি থানার অন্তর্গত পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম দিয়েই যখন একটি গাড়িতে 2টি গরু নিয়ে যাচ্ছিলেন 2 ব্যক্তি, তাদের বেধড়ক মারধর করা হয় আজকে। এবং গাড়িটির কোনো নম্বর ছিল না, নম্বরবিহীন এই গাড়িতে 2টি গরু নিয়ে যেতে দেখে তাদের সন্দেহ হয় এবং গরু পাচারকারী সন্দেহেই এই 2 ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এবং তাদের যখন কোতলি থানার পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজে নিয়ে আসে, তখন চিকিৎসকরা তাদের 2জনকেই মৃত বলে ঘোষণা করেছেন। এবং ওই যে গাড়িটা, সেই গাড়িটাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়, গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেন, এমনটাই অভিযোগ। যদিও গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা কোতলি থানা সূত্রে কিছু জানানো হয়নি। ধন্যবাদ প্রবীর। ধূপগুড়িতে সার্কিট বক্সে তড়িদাহত হয়ে শতাধিক পাখির মৃত্যু।
পশুপ্রেমী সংগঠনের অভিযোগ, বিদ্যুৎ বিভাগ এবং পুরসভার গাফিলতিতে রোজই এভাবে মৃত্যু হচ্ছে 20-30টি পাখির। মৃতদেহগুলি নিয়ে পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখায় পশুপ্রেমী সংগঠন। বিদ্যুৎ দফতর এবং পুরসভার বিরুদ্ধে ধূপগুড়ি থানাতেও ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন তারা। ধূপগুড়ি বাসস্ট্যান্ডের কয়েক পা দূরেই এই বিদ্যুতের খুঁটি, তার উপরে এভাবেই খোলা রয়েছে সার্কিট বক্স। বুধবার সার্কিট বক্সে তড়িদাহত হয়ে মারা পড়ল বেশ কয়েকটি পাখি। পশুপ্রেমীদের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে এই বিদ্যুতের খুঁটি লাগানোর পর দেখভাল করা হয়নি। বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দফতর। ন্যাকেট বক্সের থেকে প্রতিনিয়তই প্রায় 30 থেকে 35টা করে পাখি, কাক, ঘুঘু সমস্ত পাখিগুলো মৃত্যু হচ্ছে। তা আমরা এর আগেও জানিয়েছি বিদ্যুৎ দপ্তরকে, তার কোনো সদুত্তর পাইনি। শুধু বাস স্ট্যান্ডই নয়, ধূপগুড়ির প্রায় 14 থেকে 15টি পোস্টে চোখে পড়বে বিদ্যুৎ দফতরের একই গাফিলতি। বুধবার বিদ্যুৎ দফতর ও পুরসভার বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ জানায় ধূপগুড়ির একটি পশুপ্রেমী সংগঠন। থানাতে একটা মানে ইলেকট্রিক অফিসের বিরুদ্ধে আমরা একটা ডায়েরি করতে বাধ্য হলাম। পাখিদের মৃতদেহগুলি নিয়ে পুরসভায় গিয়ে উপপুরপ্রধানের ঘরেও বিক্ষোভ দেখান পশুপ্রেমীরা। দুর্ভাগ্যজনক, অলরেডি বিদ্যুৎ দপ্তরকে আমরা একটা চিঠি করছি, এটা দ্রুততার সাথে কাজটাকে সেরে ফেলা যাতে পুনরায় ঘটনা পুনরাবৃত্তি না হয়। পাখির আর্তনাদে এতদিন কান পাতেনি বিদ্যুৎ দফতর। পশুপ্রেমীদের বিক্ষোভে কি বদলাবে ছবিটা? ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির হলদিবাড়ি চা বাগান এলাকাতে হাতি তাড়ানোর সময় বিপত্তি। বনকর্মীদের গাড়িতে হামলা, দলছুট দাঁতালদের। আহত গাড়ি চালক ভর্তি রয়েছেন হাসপাতালে। বুধবার রাত 9টা নাগাদ মরাঘাট জঙ্গল থেকে একপাল হাতি বেরিয়ে রাজ্য সড়ক পেরিয়ে লোকালয়ের দিকে এগোতে থাকে। খবর পেয়ে হলদিবাড়ি চা বাগান এলাকাতে আসেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। হাতি তাড়ানোর সময় বনকর্মীদের গাড়ির ওপরে হামলা চালায় একটি দলছুট দাঁতাল। গাড়ি ভাঙচুরের পাশাপাশি চালককেও আহত করে দাঁতালটি। হাতির পাল জঙ্গলে চলে যায়, কিন্তু একমাত্র গাড়ি ভাঙচুর হওয়ায় বিপাকে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। রাজ্যপালের তোপের মুখে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিজের দফতরের কাজে মন দিন, মন্ত্রীকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। মন্ত্রীকে রাজ্যপালের হুঁশিয়ারি, মৌমাছির চাকে হাত দেবেন না। রাজ্যপালের পরামর্শ, রাজ্যপালকে কটাক্ষ করতে হলে আলাদা দফতর এবং মন্ত্রী তৈরি করুক রাজ্য সরকার। अब मैं मेरी बहन चंद्रिमा को एक कहना चाहूँगा, चंद्रिमा जी आप अपने विभाग पर ध्यान दीजिए। राज्यपाल को संभालने के लिए मुख्यमंत्री सक्षम है। ये क्रिकेट टीम तो है नहीं जो 11 के 11 खेल कर ही मेरे सामने आएंगे। उनके विभाग का क्या हाल है आपको मेरे से ज्यादा पता है। मेरे को लंबा चौड़ा प्रवचन देते हुए मधुमक्खियों के छाते में हाथ देने से पहले वो अपने विभाग का करें। अन्य मुख्यमंत्री जी से अनुरोध करूंगा, राज्यपाल को डील करना तो उनका काम है। हम दोनों सक्षम है अपने आप को एक दूसरे में डील करने का। फिर भी यदि अगर पब्लिक कंजम्पशन के लिए है तो एक विभाग बना दें और एक मंत्री को उसका इंचार्ज बना दें कि देयर इज अ मिनिस्टर टू गिव स्टेटमेंट्स अगेंस्ट राज्यपाल, ताकि बाकी मंत्री तो अपना काम करते रहें। স্বাভাবিকভাবেই চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপালকে এবং তার সংযত হওয়া উচিত বলেই তিনি জানিয়েছেন পদের মর্যাদা বজায় রাখতে হবে রাজ্যপালকে। দপ্তরের কাজের কি আছে কি না আছে, কোনটা করতে হবে না করতে হবে সেটা সম্পর্কে আমাকে গাইডেন্স দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। ওটা নিয়ে রাজ্যপালকে চিন্তা করে শরীর খারাপ করতে হবে না। মৌমাছির চাকে আমরা কিন্তু হাত দিচ্ছি না। উনি যদি ভাবেন উনি চাক তৈরি করেছেন, আর উনি তো চাকে একটাই মৌমাছি, রোজ বকর 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 করে যাচ্ছে। একটা মৌমাছি দিয়ে কি চাক তৈরি হয় না? মৌচাকটা আমাদের, উনি রোজ বলছেন। এটা ওনার অভ্যাস হয়ে গেছে। হাঁটতে গিয়ে মানুষ একটু ভালো নিঃশ্বাস নেয়, সেটা না নিয়ে ভালো হাওয়ার, পবিত্র শুদ্ধ হাওয়ার নিঃশ্বাস নেয়, তা না নিয়ে তখনও তিনি রাজ্য সরকারকে আক্রমণ করবেন, নয় আমাদের আক্রমণ করবেন। এই যদি ওনার মানসিকতা হয় তাহলে তো ওনার শরীরটাই খারাপ হবে। মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে হবে, মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের বার্তা। মন্ত্রীদের উপর মুখ্যমন্ত্রীর যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। রাজ্যপালকে কিছু বলার হলে মুখ্যমন্ত্রী নিজেই বলুন, বার্তা রাজ্যপালের। एक चीज का मुझे अफसोस रहेगा, जब इतने मंत्री मेरे बारे में बोल रहे हैं तो मैं तो मुख्यमंत्री जी के प्रभावी कदम को समझता हूं
जब उन्होंने कह दिया एक झटके में अयोध्या फैसले पर कोई नहीं बोलेगा, कोई बोला, इसका मतलब हर कंट्रोल इज कंप्लीट। यदि कंट्रोल कंप्लीट है तो राज्यपाल के बारे में भी वो उतना ही कंट्रोल रखे। उसे जो कहना है वो स्वयं कहे। आज तक तो उनका कोई पत्र आया नहीं है। जब भी पत्र आएगा, आई हैव वेरी हाई रेस्पेक्ट फॉर द चीफ मिनिस्टर। शी इज अ वेरी एक्सपीरियंस पॉलिटिशियन। शी इज अ चीफ मिनिस्टर फॉर अ सेकंड टर्म। एनी कम्युनिकेशन फ्रॉम हर विल गेट इमीडिएट अटेंशन। पर क्या कम्युनिकेशन होगा, क्या अटेंशन होगा, क्या हमारी चर्चा होगी, न तो मैंने मीडिया में की है और न करूंगा। पर उनकी जो ये लंबी चौड़ी जमात है उसको थोड़ा काबू में करें, क्योंकि मेरे को कई बार जवाब इसलिए देने पड़ते हैं ताकि लोगों में गलतफहमी न हो। এবং এর জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী কি করবেন, মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের কি বলবেন, সেটা ওনার পরামর্শ দেবার কথা নয়। তো সংবিধান ওনাকে এই দায়িত্বটা দেয়নি, বরঞ্চ পরামর্শদাতা তো কাউন্সিল অফ মিনিস্টার, যার মাথায় মুখ্যমন্ত্রী স্বয়ং আছেন। সুতরাং ওনাকে মুখ্যমন্ত্রীর ক্রিয়াকর্ম সম্পর্কে জ্ঞান দেবার দিয়ে শরীর অযথা খারাপ করার কোনো দরকার নেই। উনিই তো রোজ বলছেন, তাই আমাদের উত্তর দিতে হচ্ছে যাতে কোনো গলত ফহমি না হয়। সুতরাং উনি যদি একটু সংযত হন এবং চেয়ারের মর্যাদা রাখেন তাহলে কিন্তু সব জায়গাটাই ঠিক থাকে। মেয়র ফিরহাদ হাকিমকেও ছাড়েননি রাজ্যপাল। মেয়র স্বচ্ছ ভারত নিয়ে কাজ করেছেন, এখন শহর ঘুরে দেখুন আর শহরের কি অবস্থা তাহলে মেয়র বুঝতে পারবেন, এমনটাই মন্তব্য রাজ্যপালের। फिरहाद हकीम जी ने स्वच्छ भारत का कुछ काम किया था। आज राजभवन से यहाँ आते हुए मैंने देखा है। उनको अनुरोध करूंगा कल प्रातः वो भी देखें ताकि वहाँ भी कर। वी मस्ट नॉट बिलीव इन टोकनिज्म। चलती गाड़ी में रुककर कुछ कर दिया, मैं देख कर आया हूँ, आवश्यकता है करने की। মেয়র কে কটাক্ষ পাল্টা মেয়রের। অন্য রাজ্য থেকে এসেছেন মাননীয় রাজ্যপাল, আমি শ্রদ্ধার সাথে বলছি উনি যা দেখে এসছেন সেটাই শিখে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট এবং তার মেয়রও কাজ না বিয়ে করে না, আপনাদের কাছেই সেই সব তথ্য আছে যে রাস্তায় নেবে আমরা কিভাবে কাজ করি। দয়া করে এগুলো দেখান আপনাদের টিভির মাধ্যমে, উনিও দেখে নেবেন, শিখেও নেবেন। যে খবর এবার চোখ রাখবো, কেন্দ্রের বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিলগ্নিকরণের নীতিতে আপাতত সমস্যা মিটতে পারে কিন্তু কোনো স্থায়ী সমাধান মিলতে পারে না। প্রয়োজনে এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সর্বদলীয় বৈঠকেরও প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোনে, কথা বলে নেব তার সঙ্গে এই বিষয়ে। আরও আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে মোট 15টি সংস্থা সেগুলি বিলগ্নিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিয়েছে, তারা এগিয়ে চলেছে সেই জায়গা থেকে। কিন্তু তৃণমূলের তরফ থেকে স্পষ্ট সিদ্ধান্তের কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিচ্ছেন এবং বেশ কিছু প্রস্তাবও দিয়েছেন। সে সম্পর্কেই তোমার কাছ থেকে আবির জানবো। দেখো, দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তাদের তৃণমূল নেত্রী মনে করছেন এই বিলগ্নিকরণের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কোনো স্থায়ী সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এবং সেক্ষেত্রেই নোটবন্দির উদাহরণ দিয়ে তিনি বলেন যে ক্যাশলেস সিস্টেম যেটা চালু করার কথা বলা হয়েছিল আদৌ তার যে সুফল কেউ পায়নি দেশের, সেটা এই মুহূর্তে বুঝে উঠতে পারা যাচ্ছে। তাই তার যেটা দাওয়াই সেটা হচ্ছে যে দেশের যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলি রয়েছে তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকুন, একসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হোক যারা এই অবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেবেন। তুমি জানো যে ভারতীয় রেলের বেসরকারীকরণ থেকে শুরু করে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ, বিএসএনএল এর মতো একাধিক ইস্যু নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে, পথে নেমে সে আন্দোলন করেছে। ফলে তারপরেও যেভাবে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তা কার্যত এক প্রকার চাপিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত বলে মত পায়। এবং সেই কারণে রাজনৈতিকভাবে আলোচনা করে যদি সকলের সঙ্গে সহমত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারা যায় তাহলে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং একই সঙ্গে অর্থনৈতিক যে দায়িত্ব সেটা ফিরে আসার সম্ভাবনাটা আরো অনেকটা বেশি বা বৃদ্ধি পাবে বলে মত তৃণমূল নেত্রী। ধন্যবাদ তোমাকে আবির। বিলগ্নিকরণ যেটা হচ্ছে সেটা আমাদের পার্টি বিলগ্নিকরণের বিরুদ্ধে। আমরা মনে করি পজিটিভ সেন্সে কোথাও কোথাও মার্জার হতে পারে, কিন্তু সেই মার্জারটাও এমপ্লয়িজদের এবং অফিসারদের কাজ রেখে সব পাবলিক সেক্টরগুলোকে ডিসইনভেস্টমেন্ট করে দিয়ে সেই টাকাটা নিয়ে আপাতত ক্রাইসিস মেটানো, এটা তো টাইম দিন মিটবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইকোনমিক স্টেবিলিটি না আসবে এইটা কিন্তু সলিউশন নয়।
তার কারণ বাড়তে 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 ইকোনমিক ডিজাস্টারটা আরো বাড়বে। আমার মনে হয় এটা নিয়ে দেশের এক্সপার্টদের সাথে প্রধানমন্ত্রী কথা বলুন, দরকার হলে অল পলিটিক্যাল পার্টির মিটিং করুন, কারণ দেশটা আমাদের সবার। বিলগ্নীকরণ তো আগে 45টা বলেছে, কালকেও কতগুলো বলছে, তো সবটা বিলগ্নীকরণ করে বলছে 1,76,000 কোটি টাকা আর 80,000 কোটি টাকা আমরা পাবো। একটা দেশের পক্ষে এই টাকাটা আমার মনে হয় না বারবার বিলগ্নীকরণ করলে আস্তে আস্তে দেশটাই যদি বিলগ্নীকরণ হয়ে যায় তাহলে কি হবে? সবটাই বিক্রি করে দিতে গেলে তাহলে আর কেন্দ্রীয় সরকারের হাতে কি থাকবে? সুতরাং এটা খুব সিরিয়াস ভাবে ভাবা দরকার বলে আমি মনে করি। ভারত পেট্রোলিয়াম, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার। ভারত পেট্রোলিয়াম সহ 6টি সংস্থায় কৌশলগত বিলগ্নীকরণ হচ্ছে, অর্থাৎ শেয়ার বিক্রি হলেও এর মালিকানা কেন্দ্রের হাতেই থাকবে। বাকি 15টি সংস্থা পুরোপুরি বেসরকারি হাতেই তুলে দেওয়া হবে। এর মধ্যে ভারত পেট্রোলিয়ামের 53.54% শেয়ার বিক্রি করেই 45,000 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের। বিপিসিএল এর বিলগ্নীকরণ হলেও নুমালীগড় তৈলক্ষেত্র নিজেদের হাতেই রাখবে কেন্দ্র। এর পাশাপাশি টেলিকম সংস্থাগুলির জন্য প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। আগামী 2 বছরের জন্য স্পেকট্রামের দামে ছাড় পাবে টেলিকম সংস্থাগুলি। Strategic disinvestment of select CPSCs, which have been earlier recommended or earlier shortlisted in consultation with the Niti Aayog. Bharat Petroleum Corporation Limited minus Numaligarh. Numaligarh stays in public sector. Shipping Corporation of India Limited. Container Corporation of India Limited. THDC, that is the Terry Hydro Development Corporation of India Limited. Northeastern Electric Power Corporation Limited, NEEPCO.